গল্প আত্মহত্যার নেপথ্যে। গল্পকার সাদিয়া আক্তার। কথা তামিম তামিম। পর্ব ৯। চাপা রাগ দমিয়ে বজ্রকণ্ঠে আলভি বলে, একদম মিথ্যা কথা বলবেন না। নিজেকে ধাতস্থ করে পুনরায় বলে, আপনারা সবাই একে অপরকে চিনেন বলা ভুল হবে। আপনারা তো বন্ধু কলেজ লাইফ থেকেই। কি এমন কারণ যে এই বন্ধুত্বকে সবার আড়ালে রেখে দিলেন? মিস্টার জামশেদ এগিয়ে এসে আলভির কাঁধ চাপড়ে বলে, মিস্টার আলভি, আপনি হয়তো সন্দেহ করছেন, এমন কিচ্ছু না। তাচ্ছিল্যের সুরে আলভি বলে, এই জায়গায় দাঁড়িয়েও এত বড় মিথ্যা? বাহ। মিস্টার জামশেদ এবার অনেকটাই দমে যান। কাঁচুমাচু করে একটু দূরে যেয়ে দাঁড়ান। আলভি গলা ঝাড়া দিয়ে বলে, কি ব্যাপার কি? আপনার কিছু বলবেন নাকি আমি অন্য? আলভির কথা শেষ করার পূর্বেই প্রিন্সিপাল সাহেব মিস্টার শাহাবুদ্দিন চঞ্চল হয়ে বলে ওঠেন, আমরাই বলছি মিস্টার আলভি। কি বলিস তোরা? বলে তার বন্ধুদের দিকে তাকান। সকলে সম্মতি দিলে মিস্টার শাহাবুদ্দিন পুনরায় বলতে শুরু করেন, সালটা 1987। আমরা 5 জন, মানে আমি, বিপন, জামশেদ, ফারহাদ আর কমলাকান্ত বোস, সবাই ভিন্ন স্কুল থেকে এই সেন্ট্রাল কলেজে এসে ভর্তি হয়। আমাদের খুব ভাব ছিল, আমরা সকলে একই রুমে থাকতাম, সারাদিন আড্ডাবাজি করতাম, সব কিছু ঠিকঠাকই ছিল। 2 বছর পর আমাদের উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যায়। এরপর আমরা সবাই হায়ার স্টাডিজের জন্য আলাদা হয়ে যাই। আলভি ভ্রু কুচকে এতক্ষণ মিস্টার শাহাবুদ্দিনের কথায় মনোযোগ দিয়ে শুনছিলেন। এবার সে প্রশ্ন করে, এরপর কি হয়? এ প্রশ্নের জবাবে বিপনবাবু বলেন, আসলে উচ্চ মাধ্যমিকের পর আমরা পাঁচুলিয়াতেই থেকে যাই, এখানে হায়ার স্টাডিজ করেছি। হঠাৎ 5 বছর পর মনে 94 যে কমলাকান্ত এ শহরে ফিরে আসে ফরেস্ট অফিসার হয়ে। এরপর থেকে এই বাড়িতেই থাকতো। এরপর কি হলো আবারও জানতে চাই আলভি। দীর্ঘ শ্বাস ছেড়ে মিস্টার জামশেদ মুখ খোলেন। হঠাৎ একদিন সন্ধ্যায় আমরা খবর পাই কমলাকান্তের বাড়িতে আগুন লেগেছে। তখন আপনি কোথায় ছিলেন? ঠান্ডা কিন্তু বেশ কঠিন গলায় প্রশ্ন করে আলভি। মাথায় নিচু করে জামশেদ বলেন, কোইন্সিডেন্টলি আমরা সেদিন পাশেরই একটা রেস্ট হাউসে ছিলাম। স্ট্রেঞ্জ। তারপর? মিস্টার ফারহাদ নিচু গলায় বলেন, আমরা 4 বন্ধু ছুটে এসেছিলাম এই বাড়িতে, কিন্তু ততক্ষণে সব শেষ। এ বাড়ির খবর কিভাবে পেয়েছিলেন? সিকিউরিটি গার্ডের মাধ্যমে। কিন্তু এরপর কি হলো? যে আপনারা নিজেদের সম্পর্ক বদলে ফেললেন। আসলে আমাদের এই বাড়িতে আসা যাওয়া ছিল, ঘুরতে এসে সেদিনও দুপুরে আমরা এসেছিলাম। জায়গার নির্যাতন হয়, লোকে আমাদের সন্দেহ করতে পারে। তো তখন আমরা সবাই কর্মজীবনে নতুন ছিলাম, ভেবে ক্যারিয়ারের ভয়ে সব কিছু চাপা দিয়ে আমরা নিজেরাও আলাদা হয়ে যাই। এরপর থেকে আমাদের আর কোনো যোগাযোগ নেই। বিশ্বাস করুন মিস্টার আলভি। বেশ। তবে একে একে কিন্তু আপনাদের সন্তানরাই টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছে। আলভির এই কথায় তারা সকলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কেউ কোনো জবাব দিতে পারে না। আচ্ছা, আমি তাহলে চলি বলে আলভি রবিনকে নিয়ে মাটির ঢিবি পেয়ে নিচে নামতে থাকে। অপরদিকে তারা 4 জন বড় বিপদ থেকে যেন হাফ ছেড়ে বাঁচে। ট্যাক্সিতে চড়ে বসার পর রবিন ব্যস্ত কণ্ঠে জানতে চায়, তুমি এনাদের ছেড়ে দিলে কেন? ইনোসেন্ট তাই তো? তোমার এদেরকে ইনোসেন্ট মনে হচ্ছে? উফ, ভালো গোয়েন্দা তো তুমি, আমি নই। রবিনের কথায় আলভি ওষ্ঠ ধরে রহস্যপূর্ণ হাসি খেলে যায়। ইন্সপেক্টর শামসের বাসায় পৌঁছতে তাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। তিনি তখনও ফেরেননি, তাই সন্ধ্যাকালীন চা পানের আসরে শুধু রবিন আর আলভি। চিন্তিত কণ্ঠে রবিন বলে, আজকে তো অ্যাপয়েন্টমেন্ট ছিল সার্ভারের। চায়ের কাপে এক চুমুক দিয়ে হেয়ালি করে আলভি জবাব দেয়, ও তুমি ভেবো না, আসবে না, খোঁজ নিয়ে দেখো। রবিন কিঞ্চিত কৌতূহলবশত তার চেম্বারের সহযোগীকে কল করে জানতে পারে, সত্যিই আজকে যার অ্যাপয়েন্টমেন্ট ছিল
সেই রোগও অনুপস্থিত। রবিন শুরু থেকে অস্বস্তি নিয়ে বসে আছে, যা তার হাব ভাব দেখে বেশ বোঝা যাচ্ছে। কিন্তু আলভি ফোনে কোনো গুরুত্বপূর্ণ কাজ করছে বিধায় কিছু জিজ্ঞেস করতে পারছে না। মৃত হেসে আলভি নিজেই জিজ্ঞাসা করে, কি হে বন্ধু, কি কথা লুকিয়ে রেখেছ পেটের ভেতর? আসলে বলছি, কালকে ওভাবে ডাকাতের মতো ফাইলের ইনফরমেশন নেওয়ার কারণটা কি ছিল? তো কিভাবে নিতাম? প্রিন্সিপালকে বললেই হতো। রবিন, মাথা কাজে লাগাও হে বন্ধু। এই যে এমপি মিস্টার জামশেদ, ওনার বন্ধু ওই প্রিন্সিপাল। এবার তুমি বলো, কারেক্ট অ্যান্সার আদৌ পাইতাম কি? সেটাও। আর যদিও বা ইনফরমেশন দিত, সব খবর কিন্তু জানিয়ে দিত সবাই। ফলে ফলে ওরা সতর্ক হয়ে যেত। হুম এরা রাজনীতির লোক, তার মানে কিছু তো আছে। আচ্ছা রবিন, তুমি বরং একটা ট্রিক্স ফলো করো তো। এমন আলভি উঠে এসে রবিনের পাশের চেয়ারে বসে ওকে সব বুঝিয়ে বলে, মনে থাকবে? হাতের তিল। কোন তিলের কথা হচ্ছে মিস্টার রবিন? ইন্সপেক্টর শামস বাড়িতে প্রবেশ করে বললেন। ওহো, মিস্টার শামস এসেছেন। আমি তবে এক কাপ গরম চা নিয়ে আসি। না না, ধন্যবাদ, আমি খেয়েছি। বলছি, কার তিলের কথা বলছিলেন? রবিন আলভির দিকে তাকায়। চোখের ইশারায় অনুমতি পেয়ে রবিন বলে, হারোয়ার নামের একজন পেশেন্ট এসেছিল আমার কাছে। আলভি ধারণা করছে এই হত্যাকাণ্ডের সাথে সে কোনোভাবে জড়িত, তাই। ইন্সপেক্টর শামস এবার বিস্মিত হয়ে আলভির দিকে ফিরে বলে, কিন্তু মিস্টার আলভি, আমরা সারোয়ারের হাতে এরকম কোনো তিল পাইনি। আলভি মাথা ঝাঁকিয়ে মুচকি হেসে সংক্ষিপ্ত জবাব দেয়, জান। রবিন বিস্ময় প্রকাশ করে বলে, সারোয়ার মানে প্রিন্সিপালের ছেলে, সে কি এখন? জি মিস্টার রবিন, সে এখন আমাদের কাস্টাডিতে আছে। হোয়াট? কেন? উনিই ভালো জানেন, বলে ইন্সপেক্টর শামস আলভির দিকে ইশারা করে। ভারী গলায় আলভি বলে, খুনির নেক্সট টার্গেট সারোয়ার। কাল বিলম্ব না করে লম্বা হাই তুলে আলভি চলে যায় শোবার ঘরে। আনার দায়িত্ব পালন করে ইন্সপেক্টর শামস অনেক ক্লান্ত হয়ে ছিলেন বিধায় তিনিও রবিনকে বিদায় জানিয়ে তার কক্ষে চলে যান। রবিন এবার ঠান্ডা মাথায় অ্যাপ ওপেন করে তাতে ব্যস্ত হয়ে যায়। রাত 2টো। রবিনের হাঁক ডাকে আলভি ইন্সপেক্টর শামস নিজেদের কক্ষ ছেড়ে বেরিয়ে আসে হতদন্ত হয়ে। ইতোমধ্যে ধৃত লোকটিও ভয় পেয়ে সেও দরজায় কারাঘাত করতে শুরু করে। ইন্সপেক্টর শামস কিছুটা ধমকে বলেন, আরে থাম, তোর মুরগি হারাইছে, ঘুমা। আর কোনো সারা শব্দ হয় না। আলভি হাই তুলতে বলে, কি বন্ধু, এভাবে সারের মতো চিল্লাচ্ছ কেন? এই যে কাঙ্ক্ষিত তিল, বলে ফোনের স্ক্রিনে আলভির দিকে ঘুরিয়ে ধরে। মুহূর্তে সব ঘুম যেন আলভি আর ইন্সপেক্টর শামসের চোখ থেকে উধাও। চলমান গল্পটি আপনার কেমন লাগছে, কিংবা এর প্লটের কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল। গল্পটির পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।